নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। ইতিমধ্যেই 2024 লোকসভা নির্বাচনের ভোট গণনার ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে আমরা দেখেছি যে একদিকে বিজেপি এককভাবে পেয়েছে 240 আসন, পাশাপাশি বলা যায় এনডিএ জোট পেয়েছে 293 আসন। ঠিক তার অন্যদিকে আমরা যদি ইন্ডিয়া জোটের কথাই বলি, তাহলে কিন্তু লক্ষ্য করা গেছে 230 আসন তাদের দখলে এসেছে। তবে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে দিল্লির মসনদে কে বসতে চলেছে। সেই প্রশ্ন এবার রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। তবে দিল্লির মসনদে লড়াইয়ে যেখানে ছিল এনডিএ বনাম ইন্ডি জোট, তবে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। দিল্লির পারদের কাছে হার মানল প্রধানমন্ত্রীর চেয়ার দখলের রাজনৈতিক উষ্ণতা। সেই বিষয় সম্পর্কে সরাসরি চলে যাব, আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। ওনার সাথে কথা বলবো। আপনাকে প্রথমে স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই যে ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ইতিমধ্যেই ইন্ডি জোটের পক্ষ থেকে ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে, বিকালে রয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বৈঠক। তো সেই বিষয়ে কি মনে হচ্ছে, দখলে কে বসতে চলেছে? আপাত দৃষ্টিতে তো যেটা মনে হচ্ছে এনডিএ জোটই বোধহয়, বোধহয় না, বলছি কি এনডিএ জোটই প্রাথমিকভাবে স্বাভাবিক গতিতেই ওরাই ক্ষমতায় বসতে চলেছে তৃতীয়বারের মতো এখন পর্যন্ত, যা আমার কাছে অন্তত যা খবর। কিন্তু কিছু কিছু সমস্যা আছে, যেমন প্রধানমন্ত্রী যে রিজাইন করেছেন, এটা খুব স্বাভাবিক, এটাই গণতন্ত্রের নিয়ম এবং সংবিধান অনুযায়ী তিনি সেটাই করবেন। এবং তারপরে পাশাপাশি উনি আবার প্রধানমন্ত্রিত্ব করা বা ওনারা ক্ষমতায় যাওয়ার জন্য আর্জি জানাবেন, এটাই হচ্ছে কনস্টিটিউশনাল রীতি, সেটাই নীতি। এখন কথা হচ্ছে এনডিএ জোট তার পরবর্তী সময়ে সভায় বসে ঠিক করবেন কে তাদের লিডার হবেন, তাদের সংসদীয় দলের নেতা কে হবেন, সেই সমস্ত ঠিক করবেন। কিন্তু সর্বশেষ পার্লামেন্টের যে সর্বশেষ বৈঠক, সেই বৈঠকে প্রধানমন্ত্রী কিন্তু নিজেই মোটামুটি ঘোষণা করে দিয়েছিলেন তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে আসছেন, বা কোনো কোনো লোকসভার আসনে বক্তৃতা করার সময়ও উনি, জনসভায় বক্তৃতা করার সময় তিনি সেইভাবেই বলেছেন আমি প্রধানমন্ত্রীর আসনে বসছি। সে যাই হোক, এখন এটা হচ্ছে তাদের একেবারে মানে দলীয় ব্যাপার। ইন্ডিয়া জোট এই মুহূর্তে একটা ভালো জায়গায় যে নেই তা বলা যায় না। কেন বলা যায় না? কারণ ইন্ডিয়া জোটের এন্থোটা বাড়িয়ে দিয়েছে। আমরা যদিও মানে এক্সিট পোল নিয়ে নানা রকম কথা বলেছি, এই এক্সিট পোলই ইন্ডিয়া জোটের এন্থোটা বাড়িয়ে দিয়েছে এই কারণে যে এক্সিট পোল যেভাবে দেখিয়েছিল 167 থেকে 170 বা 150-55 ইত্যাদি যে বলেছেন, এতে হয় কি জানেন তো, যে এতে যেইমাত্র দেখা গেল 200 এক্সিট করে গিয়েছে ইন্ডিয়া জোট, স্বাভাবিকভাবেই তারা একটু অনেক বেশি উৎফুল্ল হয়েছেন এবং অনেক বেশি শক্তিশালী হয়েছেন, কোনো সন্দেহ নেই। এত বড় অপোজিশন, যারাই অপোজিশনে বসুক, এনডিএ জোটই বসুক বা ইন্ডিয়া জোটই বসুক, এত বড় অপোজিশন ইদানিংকালে ভারতবর্ষে আসেনি। এত বড় অপোজিশন, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া জোটের কাছে সুবিধাটা কি? ইন্ডিয়া জোট কেন নিজেদের এখনো অপোজিশনে বসার কথাটা, সিদ্ধান্তটা তারা জানাতে পারলেন না, এই কারণে তারা সেটা খুব মানে স্বাভাবিকভাবেই যেটা বলেছেন সেটাই বলা উচিত। সেটা হচ্ছে যে আমরা বিকেলে আমাদের যে দল রয়েছে, আমাদের যারা যারা সবাই মিলে আমরা লড়াই করেছি, প্রত্যেকের সঙ্গে বৈঠক হবে, তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো যে আমরা সরকার গঠনের দাবি জানাবো কি জানাবো না। এখন সরকার গঠনের মতো জায়গায় ওরা আছেন কিনা সেটাই নিয়ে হচ্ছে প্রশ্ন। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোটের নির্বাচন শেষ হয়ে গেলেও, নির্বাচন কমিশনের কাজ প্রায় শেষ হয়ে এলেও, দুটো দলের কাজ এখনো, দুটো গোষ্ঠীর কাজ এখনো শেষ হয়নি এই মুহূর্তে। এটা তো খুব স্বাভাবিক যে অনেক দিন পর শোনা যাচ্ছে যে এনডিএ জোট বৈঠকে বসছে। আমরা তো দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনা এনডিএ জোটের কাছে শুনিনি যে এনডিএ জোট খুব গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। একদমই। তো সেই জায়গায় এই যে ভোটের ফল প্রকাশে আসতে কিন্তু এক প্রকার অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বিজেপির অন্দরে, কেননা এই যে আসন সংখ্যাটা তারা কম পেয়েছে। তো কি মনে হচ্ছে এবারের এই আসন সংখ্যা কম পাওয়ার পেছনের কি ফ্যাক্টর রয়েছে? অনেক কটা ফ্যাক্টর আছে এই মুহূর্তে, অনেক কটা ফ্যাক্টর হয়েছে। বিজেপি দল বিশেষ করে, আমরা মানে খুব অবাক হয়ে গিয়েছি যে বিজেপি একটা সর্বভারতীয় দল, বৃহত্তম দল, প্রায় 10 বছর ক্ষমতায় রয়েছেন,
প্রায় 10 বছর, এখন তো 10 বছর কমপ্লিটই হয়ে গেল, ক্ষমতায় রয়েছেন। 2014 সালে থেকে তারা ক্ষমতায় রয়েছেন এবং এই দেশের বিভিন্ন দীর্ঘদিন ধরে 1983-84 সালটা বাদ দিলে সংসদীয় গণতন্ত্রে তাদের একটা সবসময় ভূমিকা রয়েছে। এই দেশের পার্লামেন্টের যারাই শক্তিধারক বা যারাই ক্ষমতায় থাকুক না কেন, ওদের একটা ক্ষমতা ছিল শুধুমাত্র 83-84 সালে রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার, তখন তাদের আসন সংখ্যা ছিল 2। এটা ছাড়া বাকি সমস্ত সংসদীয় রাজনীতিতে বা সংসদের ভেতরে বাইরে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু এবারই তারা মানে যে লাইন অফ অ্যাকশানে গিয়েছেন এবং তাদের এই দলের ভেতরে প্রচুর ভালো ভালো নির্বাচন করার মতো প্রচুর ভালো ভালো ওদের বক্তা রয়েছেন, নির্বাচন করার মতো তাদের যথেষ্ট শক্তি রয়েছে। কিন্তু এবার তাদের যে রণনীতিটা খুব অদ্ভুত লাগলো আমার কাছে। কোনো রাজনৈতিক দল এরকমভাবে করতে পারেন কিনা আমি জানি না। এটা একটা শিক্ষা, তো আমরা প্রতিদিনই শিখি, ফলে এটাও একটা শিক্ষা যে ওরা পুরোপুরি যে তাদের প্রচারের যে অভিমুখটা শুধুমাত্র নরেন্দ্র মোদীকে সামনে রেখেছে। আমরা বলি না যে উনি হঠাৎ করে ওই তপস্যায় চলে গেলেন, এটা নিয়ে কেউ কেউ ব্যঙ্গোক্তি, আমি কিন্তু এটাকে ব্যঙ্গোক্তি বলি না। এই কারণে বলি না, কারণ দেখুন প্রায় 300-র ওপরে জনসভা করেছেন উনি, একটা মানুষ তো উনি 300-র ওপর জনসভা করেছেন, 70টার ওপরে উনি ইন্টারভিউ দিয়েছেন। একটা মানুষ, দেশের প্রধানমন্ত্রী, শুধুমাত্র নিজের ঘর বাড়ি দেখলে তো চলবে না, নিজের দল দেখলে না, ভারতবর্ষের কথাও তাকে ভাবতে হচ্ছে। স্বাভাবিকভাবেই তিনি ওই জায়গাটায় মেডিটেশনে উনি গেছেন। এই জায়গাতে সমস্ত একটা খেলোয়াড়কে ধরুন, উনি দীর্ঘদিন পরিশ্রম করলে পরে একটু বিশ্রাম উনি চান, স্বাভাবিক উনি বিশ্রাম করেন। কিন্তু এই জায়গাটাতে ওনার ওপরে প্রচণ্ড রকমের চাপ দিয়েছে এবং একটা অভিমুখ সৃষ্টি করে দিয়েছিল প্রচারের দিক থেকে, যেই প্রচার অনেক ক্ষেত্রেই বিতর্কিত হয়ে গেছে। ভারতবর্ষে জানেন তো, এই স্বাধীনোত্তর ভারতবর্ষেই প্রথম নির্বাচন কমিশনের কাছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর বক্তব্যের উপর ভিত্তি করে 117খানা চিঠি গিয়েছে এবং নির্বাচন কমিশন স্বাভাবিকভাবে এই চিঠিগুলির কোনো জবাব দেননি। এবং যারা চিঠি দিয়েছেন তারা এই মুহূর্তে বিরোধী দলের ভেতরে সবচেয়ে বেশি আসন পেয়েছে কংগ্রেস দল। স্বাভাবিকভাবে এই বিষয়গুলি মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং মেরুকরণের কথা এসেছে, হিন্দু মুসলমানের কথা এসেছে, পাকিস্তান ভারতের কথা এসেছে এবং সরাসরি মানে পাকিস্তানে একটা দলকে নিয়ে বলা হয়েছে যে পাকিস্তানে ওদের নামে নাকি কি দোয়া করা হচ্ছে ইত্যাদি। আমরা এই সমস্ত জনসভায় এগুলি শুনতে আমরা অভ্যস্ত নই। আমরা যেটা শুনতে চাই যে ভারতবর্ষ পরবর্তী সময় কি কি হবে, ভারতবর্ষের বেকারদের জন্য কি করা হবে, ভারতবর্ষ কি অবস্থায় চলছিল আর কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, এই বিষয়গুলি বলবেন যারা, তারাই রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে এই রাজ্যে মানে এই দেশে থাকবেন। এই যে বিষয়টা অনেকটাই এবারের নির্বাচনে, বিশেষ করে এবারের নির্বাচনে ক্ষমতাসীন দলের কাছে পাওয়া যায়নি। আক্রমণের লক্ষ্যবস্তু মোটামুটি ঠিকই থাকে, এরকমই থাকে, কিন্তু ওদের যে দলীয় যে নির্বাচনের যে মানে কলা কৌশল যেটাকে বলা হয়, কৌশলের দিক থেকে শুধুমাত্র একজনকে সামনে এগিয়ে দিয়ে তারা যে গেছেন, দ্বিতীয় যদি কোনো মানুষ মাঝে মাঝে পাওয়া গেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে, অমিত শাহকে পাওয়া গেছে। তো এই যে জায়গাটা পরিপ্রেক্ষিতে আপনি নিজেও যদি লক্ষ্য করেন, আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত, স্বাভাবিকভাবে আপনি লক্ষ্য করবেন যে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি কিন্তু জনসভায় খুব একটা পাবেন না। এখন এটা হয়ে যাচ্ছে কি যে এটা ওই যে আমাদের যে মিডিয়ার কিছুটা ত্রুটি ধরার চেষ্টা হচ্ছে, যে মিডিয়া শুধুমাত্র প্রধানমন্ত্রীকেই দেখিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু কিছু সময়ে দেখিয়েছে, বাকি অন্যরাও তো প্রচারে ছিলেন, তাদের খুব একটা প্রচার হয়নি। ফলে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা রাখেন সেটার গুরুত্ব সাংঘাতিক থেকে যায় এবং এটা ব্যাপকভাবে এসে যাওয়াতে সেটাই সমালোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। অন্যদের বক্তব্য খুব একটা গুরুত্ব পায়নি, প্রধানমন্ত্রীর বক্তব্যগুলি সাংঘাতিক। যেমন মঙ্গলসূত্র নিয়ে উনি যে কথাটা বলেছেন, এটা খুব একটা বাজারে খায়নি। এটা উত্তরপ্রদেশের ক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে গেছে, রাজস্থানের ক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে গেছে। এই যে বিষয়গুলি স্বাভাবিকভাবেই বিজেপিকে অনেকটা প্রায় 60খানা মতো সিট ক্ষমতাসীন অবস্থায় থাকার পরিপ্রেক্ষিতে 60খানা মতো সিট কমে যাওয়া তাদের তো স্বাভাবিকভাবে ভেতরে। এবং আপনারা যে বলছেন না ভেতরে মানে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে,
আমি বিষয়টা সম্পর্কে এখনো কোনো এমন কিছু খবর পাইনি। আর দলটা এমন রেজিমেন্টের দল, এখানে প্রশ্ন তোলা যায় কিনা আমি জানি না। তবে মানে গত 10 বছরে অন্তত প্রধানমন্ত্রীকে দেখে তো সেটা আমার মনে হয়নি যে আদৌ ওনাকে প্রশ্ন করা যায় নাকি। একদমই। তো সেই জায়গায় এই যে গত বছর আমরা দেখেছিলাম বিজেপির আসন সংখ্যা বেশি থাকায় কিন্তু সেক্ষেত্রে মোদী এবং শাহরা কিছুটা হলেও যে শরিক দলকে পাত্তা দেননি সেটা কিন্তু দলের অন্তরে লক্ষ্য করা গিয়েছিল। এবং যেখানে পরবর্তী সময়ে শিবসেনার দল বা অকালি যে দলগুলি ছিল, বিশেষ করে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তাদেরকে দেখা গিয়েছিল যে এনডিএ ছেড়ে দিতে। যদিও এই ক্ষেত্রে এবার কি এই সরকার দখলের ক্ষেত্রে কি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে নীতিশ কুমার, কেননা ইন্ডিয়া জোট থেকে তো স্বাভাবিকভাবে একটা হাতছানি দিচ্ছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ভারতবর্ষে হয়েছে কি, আপনাকে মনে করালে ভালো হবে, সেটা হচ্ছে 1989-এর নির্বাচনের সময় তৎকালীন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী হন পরবর্তী সময় কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে, তিনি হচ্ছে বিশ্বনাথ প্রতাপ সিং। বিশ্বনাথ প্রতাপ সিং একটা কথা বলেছিলেন যে এই মুহূর্তে ভারতবর্ষের জোট রাজনীতি ছাড়া সম্ভব না, আস্তে আস্তে ভারতবর্ষটা যে জায়গায় চলে যাচ্ছে। এটাই চলছিল। এবং 89-এ বিশ্বনাথ প্রতাপ সিং যে কয়েকদিন প্রধানমন্ত্রী ছিলেন সবটাই জোটের পরিপ্রেক্ষিতেই, জোট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে। সেখান থেকেই যে শুরু হয়েছে জোট রাজনীতি। এই জোট রাজনীতির ক্ষেত্রে মানে করা একটা জোট করে নিয়ে গিয়ে যে আপনি যে একসঙ্গে থেকে যে জোটের রাজনীতির মাধ্যমে সরকার পরিচালনা করা যথেষ্ট কঠিন, যদি একদলীয় আমার দলের ব্যাপক পরবর্তী সময় আমার দলের যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে, এটা ভীষণ কঠিন হয়ে পড়ে। আমরা পশ্চিমবঙ্গে প্রায় 34 বছর দেখেছি যে বামফ্রন্টের একটা শাসন, তারা একটা ফ্রন্ট বলে চালাতেন। এটা কিন্তু একটা রেকর্ড। এই ফ্রন্টে ইলেকশন মানে ফ্রন্ট করা কিন্তু যথেষ্ট কঠিন, এবং এই ফ্রন্টটাকে চালিয়ে নিয়ে যাওয়া যথেষ্ট কঠিন। আপনার 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত, 2009-14 এবং 2004 পরবর্তী সময়ে 2004 থেকে 2009, 2009 থেকে 2014, এটার ভেতরে একটা একটা মানে ইউপিএ, হ্যাঁ, ইউনাইটেড প্রোগ্রেসিভ ফ্রন্ট অ্যালায়েন্স, তাদের যে 1 নম্বর এবং 2 নম্বর যে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে যারা মন্ত্রিসভা গড়েছিলেন, সেখানেও একটা জোট মন্ত্রিসভা চলেছে দেখেছি। একটা ডক্টর মনমোহন সিং এর জোট মন্ত্রিসভার একটা অভিজ্ঞতা ছিল। আর যাদের কথা বললেন, আকালি দল বেরিয়ে গিয়েছিল, আকালি দল এখন এনডিএতে নেই। চন্দ্রবাবু নাইডুর কথা বললেন বা নীতিশ কুমারের যে দল জেডিইউ, ওরাও বেরিয়ে গিয়েছিল। এই সমস্ত বিষয়গুলি ছিল, কিন্তু নরেন্দ্র মোদী সরকারের খুব একটা অসুবিধা হয়নি নিজেদের ব্যাপক মেজরিটি থাকার পরিপ্রেক্ষিতে, যেটা এই মুহূর্তে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হন, স্বাভাবিকভাবেই একক বৃহত্তম দল হিসেবে তাকেই রাষ্ট্রপতিকে ডাকতে হবে নিয়ম অনুসারে, তারপরে ফ্লোর টেস্ট হবে, ইত্যাদি ইত্যাদি হবে স্বাভাবিকভাবেই। এখন যা সংখ্যা তত্ত্ব রয়েছে, এখন এনডিএ ইন্ডিয়া মঞ্চ, তারা যদি গিয়ে দাবি করেন যে আমাদের 294-এর বেশি আছে, তাতে তাদের দেখাতে হবে, সংখ্যা দেখাতে হবে। এই বিষয়টা অনেকদিন ভারতবর্ষে আসেনি, অন্তত 2014 সালের পরে এই সমস্যাটা হয়নি, যেটা এই মুহূর্তে দেখা দিতে পারে, যার ফলে প্রধানমন্ত্রীকে দাবি জানাতে হচ্ছে আমাদের মন্ত্রিসভা করার জন্য ডাকো। এই জায়গাটাতে সবসময় দেখা গেছে যে একটা সংখ্যাগরিষ্ঠ দলকেই ডাকবে, সাংবিধানিক অনুযায়ী রাষ্ট্রপতিকে ডাকতে হবে, এবং সেই ক্ষেত্রে এনডিএ বা এনডিএর থেকে বড় কথা প্রধানমন্ত্রী হিসেবে বা বিজেপি দলকেই রাষ্ট্রপতিকে ডাকতে হবে। এরপরে তারা ফ্লোর টেস্ট করবেন, সংসদের প্রথম যেদিন নিয়ে থাকবে সভা বসবে, সেদিন ফ্লোর টেস্ট হবে, ফ্লোর টেস্টে শক্তি পরীক্ষা দিতে হবে। এই জায়গাটায় তো যেতে হবে, সেটা আমার ধারণা এনডিএ যে সরকার, যেটা আউটগোয়িং সরকার যারা ছিলেন, তাদের সেই জায়গাটায় যেতে হবে তারা বোধহয় ভাবতে পারেননি। এখন এই সমস্যাটা, এই যে জোট সরকার চালানোর অভিজ্ঞতা কিন্তু নরেন্দ্র মোদীর সেরকম নেই। এই জোট সরকার চালানোর যে অভিজ্ঞতাটা না থাকাটা, এটা কতটা তাকে সমস্যায় ফেলবে, এটা ভবিষ্যৎ বলবে। তো এই মুহূর্তে যে জায়গায় দাঁড়ানো, সে আপনি প্রশ্নটা ঠিকই করেছেন যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দল কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, তাদের টোটাল এই মুহূর্তে যে ওদের সংখ্যা, সিটের সংখ্যা 28। এই 28খানা যে সংখ্যা, ইন্ডিয়া জোট কেন বিকেলে সভাটা করলো? এই সভাতে আমরা বিরোধী দলে বসবো আর আমরা সরকারের জন্য দাবি জানাবো, এই দুটো বিষয় যদি তাদের আলোচ্য বিষয় হয়ে থাকে, আমি যতটুকু শুনেছি,
সেই সাথে যে জিনিসটা যুক্ত হবে, আমরা সরকার জানানোর মতো আমাদের সংখ্যা তত্ত্ব কোথায়। এই মুহূর্তে তাদের যে 233খানা বোধহয় আছে, বা 223খানা, 233 বোধহয় আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি কয়েকটা জানি, যেমন লাদাখের যিনি এমপি হয়েছেন তিনি ইন্ডিয়াকে সাপোর্ট করছেন। তারপরে বিজেডিরও একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। এরকম কতগুলি দল যারা ওই 24 না 25খানা যে বাইরে আছে এখনো অন্যান্য, এদের ভেতরে কয়েকজন দল, এর ভেতরে সিপিআই এমএলও ইন্ডিয়াতে রয়েছে। এই জায়গায় এই মুহূর্তে ইন্ডিয়াকে 273-এর একটা হিসেব তো দেখাতে হবে। এই 273-এর হিসেব নিতে গেলে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এই এই দলটাকে সঙ্গে নিতে হবে, আর জেডিইউ দ্যাট ইজ নীতিশ কুমারের দলকে সাথে নিতে হবে। সর্বশেষ যে খবরটা পেলাম, যারা আমাদের টক শো শুনছেন তাদের বলার জন্য বলি, যে নীতিশ কুমারের সঙ্গে শারদ পাওয়ারের টেলিফোনিক কনভারসেশন একটা হয়েছে। এবং আরও বিষয় হচ্ছে, এই টেলিফোনিক কনভারসেশনের পরে রেজাল্ট কি আমি জানি না, কিন্তু নীতিশ কুমার দিল্লিতে আসছেন এবং একই বিমানে যে আরজেডির যিনি এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত তেজস্বী যাদব, তারা কিন্তু একই বিমানে আসছেন না, দুজন আবার দুই বিমানে আসছেন দিল্লিতে। ফলে এই মুহূর্তে ইন্ডিয়া জোটেই নীতিশ কুমার চলে যাবেন, এটা ভাবা যেমন মানে অযথা ভাবতে হচ্ছে। গেলেই বোঝা যাবে। নীতিশ কুমার কোনোদিন দল পরিবর্তন করেননি, সেটা তো না। উনি তো পরিবর্তনে বিশ্বাস করেন। ফলে অনেকেই বিশ্বাস করেন, টিডিপিও বিশ্বাস। টিডিপির যিনি প্রধান, এই যে 13 দিনের মন্ত্রিসভা করেছিলেন যে অটল বিহারী বাজপেয়ী যখন প্রথম প্রধানমন্ত্রী হন 13 দিনের জন্য, সেখানে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভা ফেলে দেওয়ার পেছনে তো এই চন্দ্রবাবু নাইডুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি তখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই চন্দ্রবাবু নাইডুই এই ভারতবর্ষে প্রথম, এই যে আপনারা এই যে রিসর্ট পলিটিক্স হয় না এখন, এমএলএদের নিয়ে গিয়ে একটা জায়গায় ঢুকিয়ে রাখা হয়, এমপিদের ঢুকিয়ে রাখা হয়, এই রিসর্ট পলিটিক্সের আবিষ্কর্তা কিন্তু এই চন্দ্রবাবু নাইডু। আর সর্বশেষ যেটা বলি, চন্দ্রবাবু নাইডু একটা এনডিএকে অলরেডি একটা মেসেজ দিয়েছেন। এটা আমাদের যারা শ্রোতা তাদের জন্য বলি। এই মেসেজটা হচ্ছে যে টিডিপির পক্ষে মিস্টার জিএমসি বালাযোগী, তাকে স্পিকার করতে হবে। এই তথ্যটা আমার কাছে এসেছে। আমি মানে মেসেজটা তো আর দেখিনি, আমার যে যারা সূত্র রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন জিএমসি বালাযোগীকে স্পিকার করার দাবি জানিয়ে টিডিপি প্রধান, মানে তেলুগু দেশম পার্টির যিনি প্রধান, তিনি একটা মেসেজ পাঠিয়েছেন, তাকেই স্পিকার করতে হবে। স্পিকারের পোস্টটা এই মুহূর্তে, এই যে দোদুল্যমান বিষয়টা রয়েছে, স্পিকারের পোস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হবে যে কোনো সময়, পরবর্তী সময়। একদমই। আমি আবারও মানে নীতিশ কুমারের প্রসঙ্গটাতে আসি, যেখানে আমরা লক্ষ্য করেছিলাম যে ইন্ডিয়া জোটে যখন তিনি থাকাকালীন প্রথম সারির নেতা হিসেবে তিনি পরিচিত ছিল। তো সেই জায়গায় তখন দেখা গিয়েছিল যে সোনিয়া গান্ধী কিন্তু বিশেষ করে ওনাকে পাত্তাই দেননি, মল্লিকার্জুন খার্গেকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে এবার যেটা প্রাধান্য দেওয়া হচ্ছে, তাহলে কি সেটা মনে হয় যে আগেই প্রাধান্য দেওয়াটা দরকার ছিল? ইন্ডিয়া জোটের এই যে নামকরণ বা ইন্ডিয়া জোট করার পেছনে তো সবচেয়ে বড় ভূমিকা ছিল নীতিশ কুমারের। নীতিশ কুমারের মানে ব্যাপক দৌড়াদৌড়ি বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গে আসা, বিভিন্ন জায়গায় বিজেডির সঙ্গে কথা বলা ইত্যাদি বিভিন্ন বিভিন্ন বিষয়ে উনি এই ইন্ডিয়া জোটটা মূলত হয়েছিল নীতিশ কুমারের জন্যই। কংগ্রেসের ছিল, কংগ্রেসের কোনো ব্যাপক পরিমাণে কংগ্রেসের ভূমিকা ছিল, কোনো সন্দেহ নেই। ইন্ডিয়া জোট করার পরিপ্রেক্ষিতে নীতিশ কুমারের ভূমিকা ছিল। এবং ইন্ডিয়া জোট করার পরিপ্রেক্ষিতে সোনিয়া গান্ধীকে গুরুত্ব না দেওয়ার বিষয়টা, এটা আসলে অনেকটা মানে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা। আসলে সোনিয়া গান্ধী মানে সক্রিয় রাজনীতিতে আর থাকতে পারবেন না। উনি অত্যন্ত অসুস্থ এবং বারবারই ওনার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যাপার থাকে। উনি সক্রিয় রাজনীতিতে এবার লোকসভা নির্বাচনে, এত গুরুত্বপূর্ণ নির্বাচনে তাকে খুব একটা জনসভা করতে দেখা যায়নি। এবং তার শারীরিক কথা, বয়স ইত্যাদি কারণেও উনি সরে যান। ওনার তো সবচেয়ে বড় সুযোগ ছিল, মানে লিডার অফ দ্য হাউস হওয়া সত্ত্বেও ইউপিএ 1 গভর্নমেন্টের সময় তো ইউনিভার্সালি ঠিক হয়ে গেছিল যে উনিই নেতা হবেন, উনিই প্রধানমন্ত্রী হবেন, কিন্তু উনি হননি। দ্বিতীয়বারও তাই সুযোগ ছিল, উনি হননি। ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে তাকে গুরুত্ব দেওয়া না দেওয়া এই বিষয়ে
যে বিষয়টা চলে এলো এবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, কংগ্রেস দলে কিন্তু অল্টারনেটিভ লিডারশিপ তৈরি হয়ে গিয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এই মুহূর্তে ক্ষমতাসীন দলে কিন্তু দেখা যাচ্ছে না, অল্টারনেটিভ লিডারশিপ। এই যে এই নরেন্দ্র মোদী যদি কোনো কারণে প্রধানমন্ত্রী না হন, তার জায়গায় কে প্রধানমন্ত্রী হবেন এটা যেমন নির্ধারিত, এখন অমিত শাহই চলে আসবেন, যা দাবি বা যে বিভিন্ন জায়গা থেকে যে খবরাখবর। এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে সরানোর কোনো রকম সম্ভাবনা, ন্যূনতম সম্ভাবনাও নেই, আমি সে কথা বলছিও না। আমি যেটা বলছি, যদি কোনো কারণে নরেন্দ্র মোদীর জায়গায় প্রধানমন্ত্রী কাকে কথা অন্যদের কথা জিজ্ঞেস করতে হয়, তাহলে স্বাভাবিকভাবে অমিত শাহর নাম আসবে। এই মুহূর্তে এই দুটো নাম এছাড়া তৃতীয় কোনো নাম নিয়ে আর কোনো চিন্তাভাবনা এনডিএ জোটে নেই। কিন্তু এই এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটে কিন্তু একাধিক নাম এখন রয়েছে মানে চলে আসার ক্ষেত্রে। নীতিশ কুমার যদি সাপোর্টে এগিয়ে আসেন, নীতিশ কুমারের 12 জন আছে, 12 জন নিলেও এই ইন্ডিয়া জোটের পক্ষে মন্ত্রিসভা করা সম্ভব হবে না। সঙ্গে যুক্ত হবে টিডিপিকে, টিডিপি 16 জন আছে, এই 16 জনকে নিয়ে যুক্ত করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আবার নতুন নতুন সমীকরণের সৃষ্টি হবে। নীতিশ কুমারকে যদি বলে দেওয়া হয় যে আপনাকে প্রধানমন্ত্রী করা হবে, আপনি ছুটে চলে আসুন, তাহলেও কিছু কাজ হবে না। এখন যে বিষয়টা গিয়ে দাঁড়িয়েছে, অনেক ছোটোখাটো দল হয়তো ইন্ডিয়া জোটের দিয়ে, কারণ এনডিএতে এখন খুব একটা গুরুত্ব পাওয়ার মতো, যাওয়ার মতো কোনো দল এই মুহূর্তে নেই। এবং আকালি দল ওদের খুব বিশ্বস্ত একটি দল ছিল, যে দলটি সবসময় এনডিএর পাশেই ছিল, কোনোদিন এনডিএ ছেড়ে যায়নি, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এই গন্ডগোলটা হয়ে গেল, তারা চলে গেলেন। এতে মানে এনডিএ নীতিশ কুমারকে তো উপপ্রধানমন্ত্রী করার একটা ভাবনা চিন্তা করছে বলে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে ধারণা করে, কেউ কেউ বলছে। কিন্তু নীতিশ কুমার এই মুহূর্তে উপপ্রধানমন্ত্রিত্ব নিয়েই উনি সন্তুষ্ট থাকবেন আমার ধারণা কম। তাহলে সেজন্য প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার কে? হ্যাঁ, এটা যদি প্রশ্ন চলে আসে যে ইন্ডিয়া জোট সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে রাহুল গান্ধী, তাহলে কিন্তু একটা নতুন সমীকরণের সৃষ্টি হবে। এখন আবার নতুন সমীকরণ, এটা ঠিক। এবার অষ্টাদশ লোকসভা নির্বাচনে কিন্তু এই গান্ধী পরিবারের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু চলে গেলেন। কেউ মানুন আর না মানুন, বিতর্ক হতে পারে, কিন্তু মানুন বা না মানুন, এই দুজন, তাদের এই দুই ভাই বোন কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় চলে এসেছে, এটা মানতেই হবে, কোনো উপায় নেই। এবং প্রায় ভেঙে যাওয়া কংগ্রেস দল কিন্তু একটা জায়গায় চলে এসেছে এই 100 মতো সিট পাওয়ার পরিপ্রেক্ষিতে। আর নীতিশ কুমারের উপপ্রধানমন্ত্রী হওয়ার বিষয়টাকে আমি খুব একটা আমল দিতে চাই না, বরং শারদ পাওয়ারকে সামনে রেখে একটা চেষ্টা হচ্ছে এমন পাওয়া যাচ্ছে। শারদ পাওয়ার রাজ্যসভার মেম্বারও আছেন, ফলে শারদ পাওয়ারকে সামনে রেখে চেষ্টা, কারণ শারদ পাওয়ার যে মানে প্রশ্নচিহ্নটা উঠেছিল মহারাষ্ট্রে, আসলে শারদ পাওয়ারের কংগ্রেস এনসিপি, শারদ পাওয়ার আদৌ কতটুকু থাকবেন তার ভাইপো অজিত পাওয়ারের পরিপ্রেক্ষিতে, এই যে জায়গাটাতে শারদ পাওয়ার নিজের জায়গাটা কিন্তু নিজের দখলে রাখতে পেরেছেন। স্বাভাবিকভাবে শারদ পাওয়ারের একটা গুরুত্বপূর্ণ চান্স আছে যদি রাহুল গান্ধী বা গান্ধী পরিবারের কেউ না এগিয়ে আসেন, এরকম একটা সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে আমার কাছে যা তথ্য রয়েছে, তাতে আমার মনে হয় না এনডিএ জোটের বাইরে এবারে এই লোকসভার ভোটের পরে এনডিএ জোটের বাইরে মন্ত্রিসভা গঠন করার মতো জায়গায় ইন্ডিয়া আছে বলে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো ইতিমধ্যে তো ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বৈঠক শুরু হয়েছে, যেখানে আমরা দেখলাম যে মল্লিকার্জুন খার্গের বাড়িতে, যতটুকু আমাদের কাছে খবর রয়েছে। তো সেই জায়গায় তাদের এবারের কি মূল লক্ষ্য হতে পারে? কারণ এবারের কিন্তু তারা যে ফলাফল করেছে তা অন্তত 2019 সালের থেকে অনেক গুণ বেশি। তো কি বলবেন? না, এটা তাদের তো প্রথম লক্ষ্য ছিল ডেমোক্রেসিকে রক্ষা করা, তাদের মূল লক্ষ্য ছিল ওই মেরুকরণের এগেনস্টে যাওয়া, হিন্দু মুসলমান এই সমস্ত বিষয়গুলি যাতে কোনো অবস্থা, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি বিষয়গুলি ছিল তাদের। তাদের মূল বিষয় ছিল বেকারত্ব, তাদের মূল বিষয় ছিল ব্যাপক মূল্যবৃদ্ধি, এগুলি তো অস্বীকার করা যাবে না। এই জায়গায় দাঁড়িয়ে তাদের এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ, শুধুমাত্র মানে ক্ষমতায় যাওয়ার জন্য সিদ্ধান্ত বা মিটিং করার যদি ব্যাপার হয়ে থাকে, তাহলে এটা দোলাচলে যাওয়ার মতোই অবস্থাটা হবে। তবে এটা ঠিক, এই মুহূর্তে যারাই অপোজিশনে বসুক, এই প্রথম বোধহয়, এই প্রথম ভারতবর্ষে সমস্ত মিডিয়া প্রথম এই শক্তিশালী অপোজিশন নিয়ে দারুণভাবে সোচ্চার। এবং এটা হচ্ছে এই সাধারণ মানুষেরও বক্তব্য। শক্তিশালী অপোজিশন হলেও সরকার যদৃচ্ছ চলাচল করতে পারবেন না, এটা একটা ঠিক। আরেকটা বিষয় কি জানেন তো, এবার মানে লোকসভা নির্বাচনের এই প্রথম মানে লোকসভায় যাচ্ছেন এমন দুজন সাংসদ
এটা মানে যারা শুনছেন তারা হয়তো অবাক হবেন, তিনজনই হওয়ার কথা, আরও দুজন সাংসদ ছিলেন, দুজন সাংসদ, এমন দুজন সাংসদ গিয়েছেন, তাদের একজনের নাম হচ্ছে সুদামা প্রসাদ, আরেকজনের নাম হচ্ছে রাজারাম সিং। দুজন হচ্ছেন সিপিআইএমএল, সিপিআইএমএল এর এই প্রথম সংসদে যাচ্ছেন মানে সংসদ সদস্য হিসেবে। এরা মানে আমি যা যা খবর পেয়েছি বা যা নোট করতে পেরেছি, জেনেছি, একটা অসাধারণ লড়াই করে এরা এসেছেন। এবং আপনি চিন্তা করতে পারবেন না এই মুহূর্তে যে এই যে মাসেল পাওয়ার, মানে মানি পাওয়ার ইত্যাদি বিষয়গুলি যে থাকে না, এর সঙ্গে দারুণভাবে লড়াই করেন জানেন। মানে ভাবলে অবাক, অনেকে ভাববেন এটা হাস্যকর ব্যাপার, কি করেছিল, 20 টাকার কুপন বিক্রি করেছেন ওরা, 20 টাকার কুপন বিক্রি করে 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 তারা গেছেন, কোনো জনসভা করেননি। এই যে বস্তির ভেতরে গিয়ে একটা ছোট্ট, এই যে আমরা বিশেষ কোনো সময় জিনিসপত্র বিক্রি করার জন্য যে মাইক্রোফোনগুলি ব্যবহার করা হয় কাঁধে নিয়ে নিয়ে, এই মাইক্রোফোনের সাহায্যে তারা জনসভা করেছেন। আরেকটা দুর্দান্ত লোক যদি জিতে আসতেন, কারাকাদের আমি করছি, কারাকাদ থেকেও আরেকজন এমপি জিতে এসেছেন, ওই রাজারাম সিং, সেম, খুব মানে প্রচণ্ড ভালো বক্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তা, যেটা সংসদকে যদি সময় পান ওরা বলার, তাহলে এই সংসদকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারে। আরেকটা হচ্ছে নালন্দাকৃত্যে সন্দীপ সৌরভ বলে একটা ছেলে, এই ভদ্রলোক একেবারে বেশি বয়সও না, উনি মানে প্রফেসরই পেয়েছিলেন, কলেজে ছাত্র পড়ানোর সুযোগ পেয়েও তিনি না মানে ওইটা ছেড়ে দিয়েছেন, চাকরিটা ছেড়ে দিয়ে চাকরিতে যাননি, মানুষের দরবারে উনি রয়েছেন। উনার একটা দারুণ তথ্য হচ্ছে, উনি এমএলএ, এখনো এমএলএ, তো এই উনার হচ্ছে যে বিষয়ে উনি ইয়ে করেন, মানে পড়াশুনো করেছেন, সেই পড়াশুনোর পরিপ্রেক্ষিতে উনার যা কাজকর্ম, মানুষের সঙ্গে কাজকর্ম ইত্যাদি, উনার নিজস্ব বাড়িটারি সব মিলিয়ে উনার টোটাল মানে সম্পত্তির পরিমাণ হচ্ছে 22 লাখ টাকা, এর ভেতরে 11 লাখ টাকা লোন, মানে লোন নিয়েছেন। ফলে এই হেন মানুষ যদি সংসদে যেতে পারতেন, মানুষের পক্ষে অনেক কিছু জানার সুবিধা হতো। ফলে এবারের সংসদটা, যে প্রশ্নটা আপনি রেখেছেন, এবারের সংসদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে এবং অপোজিশন একটা বিরাট বড় ভূমিকা নেবে, সেটা এনডিএই হোক আর ইন্ডিয়াই হোক। তো এনডিএ জোটে এবার মমতার ভূমিকা কি হতে পারে বলে মনে ইন্ডিয়া করছেন? জোটে হ্যাঁ, আমার কাছে ওনাকে আনপ্রেডিক্টেবল বলে মনে হয়, জানি না আমার সঙ্গে সবাই একমত হবেন কিনা। দুর্দান্ত জিতেছেন, পশ্চিমবঙ্গে আরও কিছুদিন জিতে যাবেন। ওনার বিরুদ্ধে, ওনার দলের বিরুদ্ধে যে অভিযোগগুলি, সেই অভিযোগগুলি আজকে এত বছর ধরে শুনে আসছি, এতদিন ধরে শুনে আসছি, কিছুই তো করতে পারেন। এই যে সংস্থাগুলি, আমাদের তদন্তকারী সংস্থাগুলি, এদের নিয়েই তো প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। এই যে কত কোটি টাকা ঘর থেকে বেরোতে দেখা গেল, বস্তা বস্তা টাকা, এগুলি কোথায় গেল, এখন কোন জায়গায় আছে এগুলি, কি হলো? এই সন্দেশখালি নিয়ে এত কথা হলো, কি হলো বিষয়টা? মানুষ তো মানলো না, ওনাকেই নিলেন। আসলে এই জায়গাটাতে, পশ্চিমবঙ্গের এই জায়গাটাতে মমতা ব্যানার্জি যেটা মানে টার্গেট করে নিয়েছেন, সেটা হচ্ছে এই মুহূর্তে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইটা করতে হবে। উনি 1 পয়েন্ট প্রোগ্রাম, আর কিছু দক্ষিণাও দিয়েছেন, এই সমস্ত বিষয়গুলি করেছেন। চুরি হচ্ছে, হাইকোর্ট প্রমাণ পেয়েছেন, হাইকোর্টের সিদ্ধান্ত হয়েছে, ইয়েতে করা মানে চাকরি নিয়ে সমস্যা হয়েছে, সমস্ত কিছু আছে, সব কিছুই ঠিক, মানুষ একটা জায়গায় রয়েছে, সাম্প্রদায়িকতার পক্ষে আমাদেরটা থাকতে হবে। সাম্প্রদায়িকতার যে কুফলটা, এটাকে সমর্থন করা যাবে না। স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জিকে ব্যাপকভাবে ভোট দিচ্ছে। আরেকটা হচ্ছে, কিছু কিছু মানুষ, আমি জানি না এই মুহূর্তে মানে বিজেপি দলের কজন আবার ছুটে মমতা ব্যানার্জির দলে চলে আসে। বিজেপি দলের একজন সাংসদ ব্যারাকপুর থেকে বোধহয় দাঁড়িয়েছেন, অর্জুন সিং, উনি জিতলেন এক দল থেকে, কিছুদিন পরে চলে এলেন তৃণমূলে, আবার এবার টিকিট পেলেন না দেখে চলে গেলেন আবার বিজেপিতে, বিজেপি তাকে টিকিটও দিল। এই যদি মানে গণতান্ত্রিকতার অবস্থা হয়, হ্যাঁ, আমরা কত উদার ভাবতে গিয়ে কি হলো, হেরে গেল তো, নিজেদের জেতা সিট হেরে গেল। এই যে জায়গাগুলি, এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি অত্যন্ত শক্তিশালী
একটা আগের থেকে অনেক বেশি সদস্য সংখ্যা, ইন্ডিয়া জোট কিন্তু পশ্চিমবঙ্গ থেকে 30খানা সিট বার করে নিয়ে চলে গেল। এই যে জায়গাটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় মমতা ব্যানার্জি চলে গেলেন এবং ইন্ডিয়া জোটের ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে মমতা ব্যানার্জি যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় যায় এবং মন্ত্রিসভা গঠন করে, তাহলে মমতা ব্যানার্জির একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা হবে এবং উনি আপনি যেটা জানতে চাইছেন বা আপনি বলার চেষ্টা করছেন, মমতা ব্যানার্জির কি প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ আছে কিনা, আমার কাছে নেই। উনি অত বোকা নন, উনি হুট করে যাবেন না এইসবে, উনি পশ্চিমবঙ্গ নিয়েই থাকবেন। প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে যারা যারা নরেন্দ্র মোদী দৌড়ে আছেন, নরেন্দ্র মোদীর দলের আর কেউ দৌড়ে নাই। ইন্ডিয়া জোটের যে সভার পরেই ঠিক হয়ে যাবে, যদি রাহুল গান্ধীকে তারা নেতৃত্ব মেনে নিতে বলেন, রাহুল গান্ধী যদি অ্যাকসেপ্ট করেন। কারণ রাহুল গান্ধীর মানে খুব কাছাকাছি থাকেন এমন মানুষজনের সঙ্গে কথা বলতে গিয়ে যা বুঝলাম, এই মুহূর্তে রাহুল গান্ধী সংগঠনের দিকে নজর দিয়েছেন। আমার মনে হয় এই মানে 7-এর দশকের পরে, ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পরে একটুখানি সময়ের জন্য ওরা সংগঠনের দিকে নজর দিয়েছিলেন। আর এই মুহূর্তে কংগ্রেস এই যে রাহুল গান্ধীর যে যারা রাহুল গান্ধীকে চালান, যারা ওনার করিডোর ওনার যে কিচেন ক্যাবিনেটে যারা রয়েছেন, তারা যে চিন্তা ভাবনাটা করছেন, রাহুল গান্ধীকে তারা সংগঠনের কাজে নামানোর কথা ভাবছেন, সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী। এবং রাহুল গান্ধী এখন কিছুদিন বোধহয় যদি প্রধানমন্ত্রী সবাই মিলে জোরজার করে, সে পরবর্তী সময় কী হবে আমি জানি না, কারোর মনের কথা তো আমি বলতে পারবো না, কিন্তু তার আশেপাশে তার যা বডি ল্যাঙ্গুয়েজ, তার আশেপাশের মানুষজন যাদের সঙ্গে আমার অল্প স্বল্প কথাবার্তা হয়, তাদের বক্তব্য হচ্ছে রাহুল গান্ধী এই মুহূর্তে সংগঠনের দিকেই নজর দিতে চলেছেন এবং যে এন্থুটা উনি পেয়েছেন এই লাস্ট ইলেকশনে, এটাকে উনি কাজে লাগাতে চাচ্ছেন এবং আমার ধারণা উনি আরও কিছুদিন হেঁটে বেড়াবেন। এই যে তৃণমূলের যে সর্বভারতীয় স্তরের যারা নেতারা রয়েছে, তারা কি এবার ইন্ডি জোটের পথে হাঁটবেন? কেননা আমরা কিন্তু দেখেছিলাম যে লোকসভার আগ মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইন্ডি জোটের কিছুটা হলেও বিপক্ষে ছিলেন, সেটা কিন্তু দেখেছে হ্যাঁ, রাজনৈতিক আবার মহল। নির্বাচন শেষ হয়েছে, কালকে যে স্টেটমেন্ট করেছেন ইন্ডিয়া জোটের পক্ষে করেছেন। মমতা ব্যানার্জি এই মুহূর্তে, যদিও উনি পশ্চিমবঙ্গে বিজেপিকে দাঁড় করানোর মূলে উনিই প্রথম এনেছিলেন এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি যে সিট পেয়েছিল কেমন প্রথম দিকে যারা যে যে একটা দুটো সিট পেয়েছিলেন, সে এবং একজন মন্ত্রীও ছিলেন অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায়। মমতা ব্যানার্জি নিজেও অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রিত্ব করেছেন। প্রথম দিকে পাননি, পরে রেলমন্ত্রী ছিলেন। রেলমন্ত্রী হওয়ার পরে উনি গাইসালে রেল দুর্ঘটনার পরে উনি পদত্যাগ করলেন। এরপর অনেক দিন মন্ত্রিসভায় ছিলেন না, পরে কয়লা মন্ত্রী হিসেবে ফেরত এলেন। এই যে জায়গায় মমতা ব্যানার্জিও এনডিএ জোটে ছিলেন, কিন্তু এই মুহূর্তে এই যে তদন্ত ইত্যাদিগুলি হলো, এই তদন্ত হয়ে যাওয়ার পরে মমতা ব্যানার্জি এই মুহূর্তে মানে প্রচণ্ড রকমের বিজেপি বিরোধী, এনডিএ বিরোধী কিনা আমি জানি না, কিন্তু প্রচণ্ড রকমের বিজেপি বিরোধী। এবং এবং এটা যদি তার মানে সঠিক পদক্ষেপ হয়ে থাকে, সঠিক পদক্ষেপ যে হয়েছে কিছুটা রেজাল্ট বোঝা যাচ্ছে। আরেকটা আরেকটা বিষয় হয়ে গেছে যে তাদের যে ওই যিনি যিনি মূল এই যে তদন্তে বা এই সমস্ত কারাপশনের বিষয়গুলি যে হাইকোর্টের জাজ এনেছিলেন, উনি বিজেপিতে যোগ দিয়ে এবং তমলুক থেকে জিতে যাওয়ার ফলে এই ব্যাপারে এই মুহূর্তে বিজেপির দরজাটা পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে মানে তৃণমূলের জন্য। তৃণমূলের পক্ষে এই রাজনীতিতে কোনোটাই অসম্ভব না, অনেক কিছুই সম্ভব হতে পারে। কালকে অনেককেই দেখতে পারি এদিকে চলে এলো, বিজেপি থেকে এদিকে চলে এলো তৃণমূলের দিকে। ফলে অনেকে আছেনও এখনও ইয়ে দেওয়ার মানে টোপ ফেলে রেখেছেন যে তা না, ছিপ ফেলে রেখেছেন যে ঘটনাটা তা না, আছে কেউ কেউ আছেন, চলেও আসতে পারেন, অবাক হব না। এই যে এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির পক্ষে ইন্ডিয়া জোটের বাইরে যাওয়া নিরপেক্ষ থাকা সম্ভব, বাইরে গিয়ে এনডিএ জোটে ঢুকে গিয়ে একটা অন্য কিছু আদায় করে নেওয়া সম্ভব না। একদমই। তো আজকে যে তাদের যে বৈঠক রয়েছে দিল্লিতে, সেই জায়গায় কি বলা যায় যে জেডিইউ এবং টিটিপি কে এবার তাদের দলে তারা টানবেন? ইন্ডিয়া জোটে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমার মনে হয় না, এটা আমার একটা ব্যক্তিগত মত, যে হ্যাঁ শারদ পাওয়ারের সঙ্গে খুব ভালো সম্পর্ক, সবই ঠিকতে পারে, কিন্তু ভবিষ্যৎ কি হবে আমি জানি না।
ভবিষ্যতে চেঞ্জ হতেও পারে, এরকম চন্দ্রবাবু নাইডু এরকম ঘটনা ঘটিয়েছেন এনডিএ থেকে বেরিয়ে আসা, বা আমাদের নীতিশ কুমারের বেরিয়ে আসা। নীতিশ কুমারের দল পরিবর্তন নতুনত্ব না, আমি আগেই বলেছি। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমার ধারণা এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তারাই মন্ত্রিসভা করবেন আন্ডার দ্য লিডারশিপ অফ নরেন্দ্র মোদী। একদমই। তো আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে ইন্ডিয়া বনাম এনডিএ যে তাদের লড়াই, সেক্ষেত্রে এবার যারা সিট দখল করতে চলেছে এনডিএ, স্বাভাবিকভাবে প্রত্যেকে এগিয়ে। জানে, তো সেই জায়গায় কতটুকু তাদের কাছে এবার টক্কর হতে চলেছে হ্যাঁ, সরকার এটা তো গঠনের আমরা ক্ষেত্রে? আপনি লক্ষ্য করবেন, গতকাল যখন আমরা ইলেকশনের রেজাল্ট বেরোচ্ছিল তখন আমি একই কথা বলেছি। এবারের নির্বাচনটা অষ্টাদশ লোকসভা নির্বাচন এমন একটা দিশা দিয়ে গেল আর কি ভারতবর্ষ, তুমি যদৃচ্ছ যা খুশি তা করতে পারবে না। টক্করটা যদি দুরকমভাবে আমি চিন্তা করি, একটা টক্কর হচ্ছে আমি কারোর সঙ্গে আলোচনা না করে, এনডিএতে কোনোদিন মিটিং টিটিং হয়েছিল কিনা এর আগে আমি জানি না, আমার কাছে এরকম তথ্য নেই, তবে ব্যাপক পরিমাণে বিল এসেছে। যেমন এই যে কৃষি বিলটা যে এসেছিল, এটা কেন আনা হয়েছিল, কার সাহায্য নিয়ে আনা হয়েছে, এনডিএতে কোথায় কোথায় আলোচনা হয়েছিল এনডিএ এই কৃষি বিলটা আনার জন্য। এই কৃষি বিল আনার পরে তারপরে ভাস্ট এত মেজরিটি থাকার পরিপ্রেক্ষিতেও, শুধু বিজেপিরই তো 300-র ওপরে মেজরিটি ছিল, সদস্য সংখ্যা ছিল, থাকার পরেও এই কৃষি বিল তাকে প্রত্যাহার করে নিতে হলো এবং জনগণের কাছে ক্ষমা চাইতে হলো বারবার প্রধানমন্ত্রীকে। কেন তাহলে আনতে গেলেন? কৃষি বিলটা তো সাধারণভাবে মানে সাদা চোখেই দেখা যাচ্ছিল কৃষি বিলটা কৃষকদের জন্য নয়, তাহলে আনতে গেলেন কেন? তাহলে জোর করে আনা হয়েছিল। এই যে বিষয়গুলি, অনেকগুলি বিষয়, তো মানে স্বাভাবিক মসৃণ হয়নি। এই যে 370-র বিষয়টা রেজাল্টের পরিপ্রেক্ষিতে, রেজাল্টের যদি দেখা যায় জম্মু এবং কাশ্মীরে যে চারটে সিট দুটো কংগ্রেস এবং বিজেপি পেয়ে গিয়েছে, দুটো চারটে সিট। আর একটা সিট, লাডাখের সিটটা যদি আপনি কল্পনা করেন, যদি ধরেন একটা ভাইটাল পয়েন্ট, যদি ধরেন লাডাখ তো জম্মু কাশ্মীরের অন্তর্ভুক্ত ছিল, তো এই লাডাখের কথাটাও যদি আপনি ধরেন, লাডাখে কিন্তু এখানে নির্দল একজন জিতেছেন, যদিও এটা কংগ্রেসের সাপোর্টে। এই যে জিতলে, এই যে বিষয়গুলি, এই 370 নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। এই যে আরো কতগুলি বিষয় আছে, আরো কতগুলি মানে বিল নিয়ে আসা, কোনো আইন প্রণয়ন করে দেওয়া, কোনো ক্ষেত্রে যদি মানুষের বিরুদ্ধে কোনো কিছু আসে, সেটা বলার মতো অবস্থায় আগের লোকসভাগুলি ছিল না, সপ্তদশ লোকসভা বা ষোড়শ লোকসভা এগুলি ছিল না। এখন কিন্তু অপোজিশন যথেষ্ট শক্তিশালী জায়গায় চলে এলো, এবং বিশেষ করে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তারা যে জায়গায় সাপোর্ট দিচ্ছেন এনডিএকে, এনডিএর শরিক হিসেবে সাপোর্ট দেবেন, সেই ক্ষেত্রে অনেক কিছু সিদ্ধান্ত এককভাবে নেওয়ার ক্ষমতা বিজেপি দল হারাবে আমার ধারণা, কারণ তারা মেজরিটিতে নেই, এই মুহূর্তে মেজরিটিতে নেই, অনেক সিট তাদের কম। এখন দল ভাঙাভাঙির ঘটনা চললে আলাদা কথা। ভারতবর্ষ তো একটা নতুন ধারা এসেছে, তো আপনি আমার দলের হয়ে জিতলেন, আদৌ আপনি আমার দলে থাকবেন কিনা তো পরবর্তী সময়ে দেখা যাবে। এখন তো মানুষের দল কোন সময় কে পরিবর্তন করে ফেলছে তা তো ঠিক নেই। ফলে সেটা আমি আমাদের আলোচনায় রাখছি না। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গায় এনডিএ জোট নিজেরা যদি ক্ষমতাসীন হন, তাদের যদি রাষ্ট্রপতি ডাকেন, তারা ক্ষমতাসীন হবেন। তবে এর আগে 14 এবং 19-এ যেভাবে লোকসভা চালানো হয়েছে, আপনি ভাবতে পারেন একদিনে লোকসভায় 142 জন সাংসদকে বহিষ্কার করে দেওয়া হলো। ভারতবর্ষের ইতিহাসে, মানে পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় নেই। এটা তো মানুষ ভুলবে না কোনোদিন। এই জিনিসগুলি মানুষ মেনে নেয়নি, এটা ভোটে প্রতিফলিত হয়েছে। এটা এনডিএকে সবসময় মাথায় রাখতে হবে। এই যে আমরা দেখলাম, যেখানে এবারে তাদের মূল এজেন্ডাই ছিল যে আপকি বার 400 বার, তাদের যে মূল স্লোগানটা ছিল, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক মহল মনে করছে যে তাদের যে মূল স্ট্র্যাটেজি, যে হিন্দুত্ববাদী তাদের, বা সেই বিষয়টাকে নাকি ইস্যু করে কার্যত ভোট তাদের কম হয়েছে। তো আবারও কি সেই স্ট্র্যাটেজিতেই হাঁটবেন তারা এনডিএ? তাদের তাদের যারা স্ট্র্যাটেজিস্ট, যে কিছু মিডিয়া তাদের স্ট্র্যাটেজিস্ট, তো ওরাই জবাবটা দিতে পারবে কি হবে। এই যে আপকি বার
400 কি পার ইত্যাদি ইত্যাদি যে স্লোগানগুলি কে দিয়েছিলেন, হুম। কার মাথা দিয়ে বেরিয়েছে, এগুলোকে দেখা উচিত। ওই আমাদের ওই এই যে বিদ্যাজ্যোতি প্রকল্পের মতো এই কে করেছে আমি জানি না। তো এখন এই যে জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলুক না যে কেন এগুলি এনেছিলেন। ভারতবর্ষটাকে চিনতে হবে তো। ভারতবর্ষটা এমন একটা জায়গা, জনগণ ঠিক করে দেয় কি হবে। বোকা ভাবলে হবে না। জনগণকে যদি আপনি বলেন না লোকটা তো বোকা, আমার কথা শুনে যাচ্ছে, তাহলে আপনি তার থেকে বেশি বোকা। এই যে জায়গায় এই যে 400 পারের স্লোগান, প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করে দিচ্ছেন আমিই প্রধানমন্ত্রী হব, এগুলি মানুষের উপর এফেক্ট করেছে। আরেকটা বিষয় যেটা রাখলেন যে আপকি বার 400 কি পার একজন করে দিলেন, বুঝলাম, কিন্তু এটাকে নিয়ে যাওয়ার জন্য আশ্চর্যজনকভাবে এক্সিট পোল, আমি এখানে যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখেন নিয়মিত, আমি বলছি একমাত্র ভ্যানগার্ড, আপনারা যদি একটু দেখাতে পারলেও বুঝবেন, ভ্যানগার্ডই বলেছিল 292 আর 244 বা এই ধারে কাছে, বা 240-40 এরা রেখেছে ইয়েকে, এই এনডিএকে 292 বা 94, প্রায় কাছাকাছি এসেছে। আর সর্বভারতীয় ক্ষেত্রে যত কটা চ্যানেল সব কটা ওই যে পার্লামেন্টের স্লোগানকে সামনে রেখে ওই এক্সিট পোল করেছে। এই এক্সিট পোল দিয়ে কিন্তু তাদের এই যে পোলিং সোসাইটির যে পোলিংটা, এটার থেকে তারা এক্সিট করে গেলেন। আর ইনসাইড লবি পাবেন কিনা, এবং সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন তুলে, আমি সাংবাদিকতা করি তো, আমার কাছে খুব অবাক লাগছে, আমাদের উপরই মানুষের প্রশ্নচিহ্নটা তুলে দিল যে আমরা কি সব আবল তাবল বলি, এগুলি এত চিন্তা হয় কিনা। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার বয়স কত, আপনি যদি বলেন আমার 20 বা 40 হবে, এটা হবে নাকি? এরকম উত্তর হয়? তো এই এক্সিট পোলটা অনেকটা এরকম ধরনের হয়েছে। একদমই, একেবারেই। অসংখ্য ধন্যবাদ মনিভাই বাবু আপনাকে। তবে এক্ষেত্রে একটি বিষয় না বললেই নয়, যেখানে আমরা এক্সিট পোল তুলে ধরেছিলাম, এনডিএর ক্ষেত্রে যে সংখ্যা আমরা তুলে ধরেছিলাম তা কার্যতই সফলভাবে মিলেছে, যেখানে অসম থেকে শুরু করে একদম। দক্ষিণের যে রাজ্য, তবে বাংলার ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে কিছুটা হলেও ব্যতিক্রমী ছিল, কিন্তু আমরাই একমাত্র চ্যানেল যেটা দেখিয়েছিলাম টোটালে এক্সিট একদম পোল প্রায় মিলে গিয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে একদম মেনে নিয়েছে, একদম মেনে গেছে। নিউজ প্রায় চ্যানেল 100% চিত্র দেখিয়েছিলাম। 100% মিলেছে। একদমই। অসংখ্য ধন্যবাদ মনিভাই বাবু আবারও আপনাকে। নমস্কার। তবে এই মুহূর্তে আমরা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience